আসসালামু আলাইকুম দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। কাগজে কলমে বলা হচ্ছে এই সফরে জ্বালানি, ভিসা, গঙ্গার পানি চুক্তি এবং সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা হবে। কিন্তু এই সফরের উদ্দেশ্য কি শুধুই অফিসিয়াল আলোচনা, নাকি ভেতরে ভেতরে রয়েছে অন্য ইস্যু? চূড়ান্ত হতে যাচ্ছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ, যেমন ধরুন শেখ হাসিনা ইস্যু, তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর বা প্রথম বিদেশ সফর নিয়ে বোঝাপড়া, এছাড়া নতুন সরকারের সঙ্গে মানে তারেক সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের হিসাব নিকাশও কি ফাইনাল হতে যাচ্ছে এই সফরে? সব মিলিয়ে খলিলুর রহমানের এই সফরটাই কি হতে যাচ্ছে দুই দেশের জন্য একটা টার্নিং পয়েন্ট? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, ইতিমধ্যেই আপনারা জেনেছেন আগামী 7 এপ্রিল 2 দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের পর এটাই কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম ভারত সফর। কূটনীতিকরা এটাকে কেবলই সফর না বলে বলছেন এটা হতে যাচ্ছে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সূচনা দুই দেশের। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে, মোটামুটি চূড়ান্ত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর। এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও তার সাক্ষাৎ আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ধারণা করা হচ্ছে বৈঠক হবে। তো প্রকাশ্য যে আলোচনার কথাগুলো বলা হচ্ছে সেখানে মূলত 4টি বা 5টি ইস্যু সামনে আসছে। সরকারি ভাষায় এই সফরের ফোকাসড ইস্যুগুলো হলো জ্বালানি সংকট, ভিসা সমস্যা, গঙ্গার পানি বন্টন চুক্তি এবং সীমান্ত ইস্যু। এছাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতীয়দের পুশ ইন সহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় কিন্তু রয়েছে। সন্দেহ নেই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরও বলবো এই ইস্যুগুলোই কি সব, মানে এখানেই শেষ? আমার তেমনটি মনে হয় না। জানু কূটনীতিকরা বলছেন এই সফরের আড়ালে অন্য বাস্তবতাও রয়েছে, মানে অন্য ইস্যু আছে, এবং সেটাই আসলে হতে যাচ্ছে এই সফরের টার্নিং পয়েন্ট। সুপ্রিয় দর্শক, কূটনীতিতে সব কথা বলা হয় না, অনেক কিছু বোঝানো হয় কিংবা বুঝে নিতে হয়। আর এই সফরের আসল গল্পটা এখানেই। চলুন আমরা সহজ ভাষায় বুঝতে চেষ্টা করি। আচ্ছা, এই সফরের আসল উদ্দেশ্য কি হতে পারে বলে আপনার মনে হয়? ঢাকা দিল্লি সম্পর্ক রিসেট না রিব্যালেন্স? কারণ অবৈধভাবে ক্ষমতা দখলকারী মেটিকুলাস ডিজাইনার, খাঁটি বাংলায় কুচক্রীও বলতে পারেন, সেই অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক দূরত্বে চলে গিয়েছিল, কূটনীতির ভাষায় তলানিতে ঠেকেছিল। এখন প্রশ্ন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের কোন মন্ত্রীর প্রথম সফরে সেই সম্পর্ক কি রিসেট হতে যাচ্ছে, নাকি হবে, নাকি নতুন করে কোন শর্ত বসবে, অর্থাৎ চ্যালেঞ্জ বাড়বে তারেক সরকারের জন্য? এরপর দেখা যাক এই সফরে তারেক রহমান ফ্যাক্টরটা কিভাবে উঠে আসে। আপনি মানুন আর না মানুন, এই সফরেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বা দ্বিতীয় বিদেশ সফর, যেটাই হোক না কেন, আপনি যেভাবেই বলুন না কেন, আগে সৌদি আরব যান বা থিম্পু যান মানে ভুটান যান বা অন্য কোনো দেশে, ভারতে কবে যাবেন, দিল্লিতে কখন যাবেন, সম্ভাব্য সেই দিল্লি সফর নিয়ে কি এই বৈঠকে আলোচনা হবে না, যেহেতু পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন? কারণ আমরা জানি ভারত তো দাওয়াত দিয়ে রেখেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য হাত বাড়িয়ে রেখেছেন। দিল্লির কূটনৈতিক পাড়ায় যোগাযোগ আছে এমন বাংলাদেশি কূটনীতিকরাও মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলের এই সফরেই সেই আলোচনা উঠতে পারে।
এবং একটা সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। কারণ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও রয়েছেন এই সফরে, মানে থাকবেন এই সফরে। অর্থাৎ ভেতরে ভেতরে বিষয়টি ফাইনাল হতে পারে এমনটা ধারণা করা যায়। কারণ দিল্লির সঙ্গে সরাসরি রাজনৈতিক সম্পর্ক তৈরি করাটা বর্তমান সরকারের জন্য বড় অগ্রাধিকার বলে বিবেচনা করা হচ্ছে। এবার আসুন অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যুতে। সেন্সিটিভ বলুন বা ক্রিটিক্যাল বলুন, সেটা হচ্ছে শেখ হাসিনা ইস্যু। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার প্রত্যাবর্তনের ইস্যুটি বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই একটি বড় প্রশ্ন। আপনারা জানেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তার দলের উপরে দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে, শেখ হাসিনার উপরে আইসিটি থেকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এসব নিয়ে বর্তমান সরকারের ভাবনা কি, এগুলো নিশ্চয়ই আলোচনা হবে। দিল্লি নিশ্চয়ই এই সব বিষয়েরও একটা কুল কিনারা পেতে চেষ্টা করবে আসন্ন সফরে, আসন্ন আলোচনাগুলোতে। তাই মনে করা হচ্ছে সরকারিভাবে না বললেও শেখ হাসিনা ইস্যুটি অটোমেটিক্যালি আলোচনায় এসে যাবে। এবং কেউ কেউ এমনটাও মনে করছেন বর্তমান সরকারের জন্য এটা একটা স্মার্ট মুভ হবে যদি তারা এই ইস্যুতে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে পারে। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। কেন পারেনি সেটা আপনারা জানেন। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেছে ভোটের দিন বিএনপিকে আওয়ামী লীগ সমর্থকরা, কর্মীরা নীরবে সমর্থন দিয়েছে। এটি এখন আওয়ামী লীগের তরফ থেকেও বলা হচ্ছে এবং বিএনপিরও অনেকে এটি স্বীকার করেন। এই আলোচনাটি আসলে এখন সর্বত্র চলছে। এরই ধারাবাহিকতায় রাজনীতির ভেতরে ভেতরে একটা নতুন সমীকরণ এই সফরে তৈরি হতেই পারে। আমরা জানি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইতিমধ্যেই গত 14 মার্চ যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সফর করেছেন। ওই সফরের উদ্দেশ্য ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের তদবির, এবং এতে তিনি কিছুটা সফল হয়েছেন। যুক্তরাজ্য ইতিমধ্যে সমর্থনও দিয়েছে। এবার দিল্লি সফরের মধ্য দিয়েই খলিলুর রহমানের বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কারণ বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার কৌশলী বাংলাদেশের মতো দেশের কূটনীতি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আগেই বলেছি খলিলুরের এই সফরকে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন দিকে এগোবে এই সফর থেকেই সেটা হয়তো স্পষ্ট হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখেছি বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নতি ঘটেছে বা ঘটতে শুরু করেছে। সংশ্লিষ্টরাও এটি স্বীকার করছেন। ইতিমধ্যেই বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফর করেছেন। অনেকের সঙ্গে অনেক লেভেলে তিনি আলোচনা করেছেন, কথা বলেছেন। সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বা পুনর্নির্মাণের একটি চেষ্টা তিনি করেছেন। আবার দেখা যাচ্ছে যে প্রায় 2 মাস বন্ধ থাকার পর দিল্লি এবং আগরতলায় বাংলাদেশের মিশন থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালু হয়েছে। বাংলাদেশের ভেতর দিয়ে কলকাতা, ত্রিপুরা, ঢাকা পরিবহন ও সীমিত আকারে আবার চালু হয়েছে। বাংলাদেশে ভারত কনসুলার থেকে বাংলাদেশিদের জন্য স্বল্প পরিসরে ভিসা প্রদান করছে ভারত। তবে এখনো বন্ধ রয়েছে ভারতের ভ্রমণ ভিসা। এটা হতে পারে এই সফরের অন্যতম আলোচনার ইস্যু। দেশের অনেক মানুষের সেদিকেই কিন্তু মনোযোগ রয়েছে এখন। এর বাইরেও দ্বিপাক্ষিক অন্যান্য বিষয়েও আলোচনা হতে পারে। অর্থাৎ ঢাকা দিল্লি সম্পর্কে তেমন টানাপোড়েন এখন দৃশ্যমান হচ্ছে না, এটি আলোচনা থেকে আমরা বুঝলাম। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে দুই দেশই এখন সম্পর্কের আরো উন্নতি চাইছে, ঢাকা দিল্লি উভয়। তাই কূটনীতিকরা বলছেন পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরটা সংখ্যা ভিত্তিক ইস্যু, 4টা না 5টা, ওই আলোচনায় থাকবে না। ওই আলোচনার বাইরে গিয়ে দুই দেশের জন্য যেন ভবিষ্যৎ কূটনৈতিক দিক নির্দেশনার মডেল হয়ে ওঠে, এটি সবাই প্রত্যাশা করছেন। সুপ্রিয় দর্শক,
আপনি কি মনে করেন, দিল্লিতে প্রকাশ্য অপ্রকাশ্য আলোচনা যাই হোক না কেন, এই আলোচনা দুই দেশের সম্পর্কটা কতটা বদলে দেবে, অর্থাৎ শীতল থেকে কতটা উষ্ণ করে তুলবে? কমেন্টে আপনার মতামত জানাতে অনুরোধ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। এই মুহূর্তে আপনাদের সামনে একটা রূপকথার গল্পের আলাপ করব। একই সাথে শিরোনামটা এইভাবে বলতে পারি যে 1/11 নির্বাচন কমিশনার এবং ইউনূসের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার হতে যাচ্ছেন। রূপকথার গল্প এই কারণে বলছি যে 1/11 বাংলাদেশের ইতিহাসে একটি আলোচিত সময়। 2007 সাল, 8 সাল, এই 2 বছর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন একটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেই সময় সেনাবাহিনী প্রধান ছিলেন মঈন আহমেদ, এবং সেই সময়ের শাসনকাল আমরা দেখেছি। আমি বারবারই বলি সেই সময়টাকে প্রশংসা করতে হয়, আমি প্রশংসা করি, কারণ সেই সময় দেশের প্রশাসন বেশ একটা টাইট অবস্থায় ছিল। দুর্নীতির বাজদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। রাজনীতিবিদ যারা দুর্নীতির মাধ্যমে রাজনীতি করেছেন, রাজনৈতিক চর্চা করেছেন, তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। এমন একটা টাইট সময় ছিল। কিন্তু সেই সময় নিয়েও নানা বিতর্কিত আলাপও আছে। দুর্নীতি দমনের আড়ালে কিছু অনিয়মের কথাও শোনা যায়। এর সত্য মিথ্যা জানি না। এখন এই যে এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের যে সরকার ক্ষমতায়, স্বর্গ থেকে নেমে আসা একটা সরকার, স্বর্গ থেকে নেমে আসা একটা রাজনৈতিক দল বিএনপি, এবং এই বিএনপি যারা করেন, বিএনপির যারা নেতা মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ, তারা একদম স্বর্গ থেকে নেমে এসেছেন। তারা এখন সেই 1/11 কে নিয়ে তদন্ত করছেন, বিচার করছেন, এবং সেই বিচারে অবস্থা যেটি মনে হচ্ছে, সেই সময়ের 2008 সালের নির্বাচনটা নাকি ছিল বাংলাদেশের একদম সেরা স্মরণকালের সেরা কলঙ্কিত একটা নির্বাচন। এখনকার সময়ে এটি বলা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ দেখেছি যে 2008 সালের নির্বাচন ছিল স্মরণকালের একটা সেরা ইলেকশন, ভালো ইলেকশন। এবং সেই সময় নাকি বিএনপি ক্ষমতায় আসতো, এমন জরিপ এখন হাজির করা হচ্ছে। সেই সময় বিএনপি কেন ক্ষমতায় আসতো, বিশেষ করে 2001-06 আমলে বিএনপির যে দুঃশাসন, সেই দুঃশাসনের পরেও বিএনপি ক্ষমতায় আসতো, এখন এগুলো বলা হচ্ছে। আমরা একটু দেখি রূপকথার গল্পে কিভাবে সাজানো হয়েছে। আমরা দৈনিক মানব জমিন পত্রিকা, একটা ট্যাবলয়েড পত্রিকা আছে বাংলাদেশে, সেই ট্যাবলয়েড পত্রিকাটা কি লিখেছে তার আলোকে এই মুহূর্তে আলাপটা করতে চাই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় 1/11, এটা কিন্তু তাদের ভাষা, মানব জমিনের ভাষা। সেই জামানায় হওয়া 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুরুতে মোটা দাগে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু আওয়ামী লীগের দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন সেই প্রশ্নগুলোকে অনেকটা চাপা দিয়ে রেখেছিল। আজ সময় এসেছে, ওই যে বললাম, স্বর্গ থেকে নেমে এসেছে বিএনপি নামের একটি দল, বিএনপির নেতারা, এই মুহূর্তের প্রধানমন্ত্রী। এই কারণে আজকে সময় এসেছে সেই সত্যকে সামনে আনার। কারণ দেশে ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে 2008 সালের ওই নির্বাচনই ছিল সবচেয়ে বড় নিয়ামক। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সূক্ষ্ম কৌশলে নিয়ন্ত্রিত একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো এবং বিএনপিকে শক্তিহীন করার একটি মাস্টার প্ল্যান সাজিয়েছিল। আজ আমরা আলোচনা করব সেই পরিকল্পনার অন্যতম কারিগর এবং তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন কি গ্রেপ্তার হতে যাচ্ছেন। 2008 সালের ওই পাতানো পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে বড় ভূমিকায় ছিলেন তৎকালীন ডিজিএফআই ও সেনাবাহিনীর শীর্ষ কিছু কর্মকর্তা, যাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে এই পরিকল্পনায় শুধু সেনারাই ছিল না, এর বাইরে তৎকালীন নির্বাচন কমিশন ও প্রশাসনের একটি বিশাল অংশ সরাসরি মাঠে নেমেছিল। ফলাফল কি হয়েছিল আমরা দেখেছি। সম্মিলিত এই পরিকল্পনার ফলে আওয়ামী লীগ তথাকথিত, তাদের ভাষায় এখন তথাকথিত বলা হচ্ছে, ভূমিধস জয় নিয়ে ক্ষমতায় আসে, আর বিএনপিকে মাত্র
29টি আসন নিয়ে বিরোধী দলের সারিতে বসতে হয়। সম্প্রতি গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে সেই বিতর্কিত নির্বাচনের চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করছেন। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সেই নির্বাচনের অন্যতম বড় জালিয়াতি ছিল অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো। এই অতিরিক্ত ব্যালটগুলো নির্ধারিত ছক অনুযায়ী বিশেষ আসনে বণ্টন করা হয়েছিল এবং তা যোগ করে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। অথচ আসল চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। নির্বাচনের আগে ডিজিএফআই এবং এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার জরিপে দেখা গিয়েছিল তৎকালীন ক্ষমতা ছেড়ে দেওয়া বিএনপি আসনের দিক থেকে অনেক এগিয়ে ছিল। প্রায় সব নিরপেক্ষ জরিপই বলছিল বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে। কিন্তু তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ এবং অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্টরা বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দিতে রাজি ছিল না। তারা পরিকল্পনা সাজিয়েছিলেন বিএনপিকে মাত্র 30টির মতো আসন দেওয়ার জন্য। এই পরিকল্পনা বাস্তবায়নে নেওয়া হবে বেশ কিছু সূক্ষ্ম কৌশল, যার বেশিরভাগই বাস্তবায়ন করে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন 3 সদস্যের নির্বাচন কমিশন। বিতর্কিত সেই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ওঠায় সিসি এটিএম শামসুল হুদা দীর্ঘ সময় নিভৃতে কাটিয়ে শেষ পর্যন্ত প্রয়াত হয়েছেন। কিন্তু বাকি 2 কমিশনারের কি হাল? একজন হচ্ছেন সবুর হোসেন, যিনি আওয়ামী লীগের আমলে হওয়া 2টি নির্বাচনে দলটির প্রার্থী হওয়ার জন্য রীতিমতো তৎপর ছিলেন, যদিও তিনি মনোনয়ন পাননি। আর অন্যজন হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। মজার ব্যাপার হলো, তিনি বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ ইউনূসের উপদেষ্টা পরিষদের একজন সদস্য ছিলেন। সম্প্রতি যখন অতিরিক্ত ব্যালট ছাপানোর চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, তখন স্বাভাবিকভাবেই এর দায় তৎকালীন কমিশনের জীবিত 2 সদস্যের উপর বর্তায়। বিশেষ করে 1/11 অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডে এই বিষয়গুলো নিয়ে চাঞ্চল্যকর সব স্বীকারোক্তি দিচ্ছেন বলা হচ্ছে। গোয়েন্দা সূত্রের দাবি অনুযায়ী 2008 সালের নির্বাচনের আগে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী শেখ হাসিনার সঙ্গে একটি গোপন চুক্তি করেছিলেন। সেই চুক্তির ভিত্তিতেই পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়। বিনিময়ে জেনারেল মাসুদ ও তার অনুসারীদের সব অপকর্ম থেকে সুরক্ষা দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে পুরস্কৃত করে সংসদ সদস্য বানানো হয়। নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তা আবু রুশদ সম্প্রতি এক লেখায় লিখেছেন, মানবজমিন এই স্টোরিটাতে এই আবু রুশদের লেখারও রেফারেন্স দিয়েছে। এই আবু রুশদ লিখেছেন, সেই সময় বিএনপি এককভাবে 155 থেকে 160টি আসনে এগিয়েছিল। চিন্তা করুন, 2001-06 শাসন আমলে বিএনপি বাংলাদেশকে সোনায় মুড়িয়ে দিয়েছিল, যার কারণে 150 থেকে 60টি আসন মানে একক সংখ্যাগরিষ্ঠতার মতো আসন পেয়েছিল। এই আবু রুশদ সাহেব সেটি বলছেন। কিন্তু জেনারেল মঈন আহমেদের কঠোর নির্দেশ ছিল বিএনপিকে 30টির বেশি আসন দেওয়া যাবে না। এই নির্দেশনা বাস্তবায়নে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং শুরু করেন এটিএম আমিন ও শেখ মামুন খালেদ। এই ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলো ছিল অতিরিক্ত ব্যালট ছাপানো, গোপনীয়তা পরিবহন করা এবং প্রশাসনের সহায়তায় ফলাফল নিয়ন্ত্রণ করা। শুধু ব্যালট নয়, ভৌগোলিক কারচুপিরও অভিযোগ ছিল। এশিয়া ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ANFREL তাদের প্রতিবেদনে বলেছিল, সে সময় সীমানা পুনর্নির্ধারণ আইনসম্মত মনে হলেও এর রাজনৈতিক ফলাফল ছিল পক্ষপাত দুষ্ট। দীর্ঘদিনের পরিচিত ভোটার কাঠামো ভেঙে দিয়ে বিএনপির সেফ সিট বা নিরাপদ আসনগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। জরুরি অবস্থার কারণে রাজনৈতিক দলগুলো তখন শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সবচেয়ে বেদনাদায়ক তথ্য হলো, বেগম খালেদা জিয়া এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু জামাতের এক শীর্ষ নেতা, যাকে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ফাঁসি দেয়, তিনি বেগম জিয়াকে আশ্বস্ত করেছিলেন যে সব জরিপে বিএনপি এগিয়ে আছে এবং তারা জয়ী হবে। দর্শক, ইতিহাসের চক্র আজ ফিরে এসেছে। শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য দায়ী পরবর্তী 2 সিইসি KM নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল এখন কারাগারে।
নুরুল হুদা রাতের ভোটের জন্য এবং আওয়াল দামি নির্বাচনের জন্য অভিযুক্ত। তাহলে যে নির্বাচনের মাধ্যমে এই ফ্যাসিবাদী শাসন সূচনা হয়েছিল, সেই 2008 সালের নির্বাচনের কুশলীরা কেন ধরাছোঁয়ার বাইরে থাকবেন? গোপন সূত্রে খবর পাওয়া গেছে তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন ও সোহেল হোসেন এখন কড়া নজরদারিতে রয়েছেন। অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো এবং নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এর অকাট্য তথ্য সামনে এলে সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেনের গ্রেপ্তার হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র বলেই অনেকে মনে করছেন। আপনার কি মনে হয় 1/11 এই কুশলীদের বিচার কি এই সরকারের আমলে হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আমাদের রূপকথার গল্পটা শেষ হলো। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।